হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনের এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে এসেছি। তোমাদের সামনে পরীক্ষা আইসিডিএস পার্ট 2, ক্লার্কশিপ পার্ট 2, অন্যান্য পরীক্ষাগুলো আছে। তো আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি একটা ভিডিওয়ে দেখানোর চেষ্টা করব বাক্যের ধরনগুলো এবং কীভাবে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তরিত করা যায় সেগুলো। তো এটা ডেসক্রিপটিভ ইংলিশ এবং গ্রামারের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়। তোমাদের সামনে আইসিডিএস পরীক্ষা, তার গ্রামারের ক্ষেত্রে প্লাস অন্যান্য গ্রামারের ক্ষেত্রে। তো আমরা এবার আলোচনা করি বাক্যগুলো, বিভিন্ন বাক্যগুলো তার ওয়ান বাই ওয়ান আলোচনা করব। তার প্রথমে আসবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। তা বিবৃতিমূলক বাক্য কীরকম? যা কোনো কিছু দ্বারা বিবৃতি বা কোনো কিছু বলা হবে। যেমন আমি যদি বলি হি ইজ এ গুড বয়, তাহলে এটা বিবৃতি করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে। বা আমি বলি আই অ্যাম নট গোয়িং দেয়ার, আই অ্যাম নট গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি না, তাহলে এটা বিবৃতি করা হচ্ছে। তাহলে এই ধরনের এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। ওকে। নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে জিজ্ঞাসামূলক বাক্য। ওকে। জিজ্ঞাসামূলক অর্থাৎ যে বাক্য দ্বারা জিজ্ঞাসা করা যাবে সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসামূলক বাক্য। যেমন হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, এইটা জিজ্ঞাসামূলক বাক্য। বা ডাজ হি কাম হেয়ার, এটা জিজ্ঞাসামূলক বাক্য। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে করার ক্ষেত্রে আমি বলে নিই যে প্রথম নিয়ম হচ্ছে অক্সিলারি ভার্ব আগে আসবে, অক্সিলারি ভার্ব, তারপরে কর্তা, তারপরে মূল ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে আমি কিভাবে বললাম? যেমন ডাজ অক্সিলারি, ডাজ হি অক্সিলারি ভার্ব, কর্তা, মূল ভার্ব, এখানে অবজেক্ট এবং অন্যান্য প্লাস এক্সটেনশন আরও যদি বাক্য থাকে। তাহলে এই মূল বাক্যকে ভেঙে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কী করে, এই হচ্ছে সাধারণ নিয়ম অক্সিলারি ভার্ব। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যেখানে অক্সিলারি ভার্ব থাকে না সেখানে কি করতে হয়? সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট, যেমন হি গোজ টু স্কুল, গোজ টু স্কুল, এইখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে অক্সিলারি ভার্বটাকে আমাকে আনতে হবে, গোজ ভার্বটাকে ভাঙতে হবে। গোজটাকে কি করে ভাঙবো? এখানে ডাজ যেহেতু থার্ড পারসন আছে প্লাস মূল ভার্ব গো, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব, তাহলে ডাজ গো। তাহলে এটা কি হবে? ডাজ হি গো টু স্কুল। আর এটাকে যদি ইন্টারোগেশন করতে হয়, হি গোজ টু স্কুল বলা থাকলে তাহলে ইন্টারোগেশন করতে হবে ডাজ নট হি গো টু স্কুল, অর্থাৎ নেগেটিভ হবে। আমরা জানি কি পজিটিভ উত্তর হলে নেগেটিভ প্রশ্ন করতে হয় এবং নেগেটিভ উত্তর হলে পজিটিভ প্রশ্ন করতে হয়। তাহলে এইটা আমাদের বুঝে করে নিতে হবে। আমি যখন উদাহরণ দেবো তখন বুঝতে পারবে আরও সুন্দর করে। ওকে। তেমনি আমি যদি বলি আরেকটা বাক্য দিয়ে বুঝিয়ে দিই, আই ডু দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। তাহলে এই আই ডু দ্য ওয়ার্ক, এই ডু, এটাকে যদি আমরা জিজ্ঞাসা চিহ্ন করতে চাই তাহলে এই ডুটাকে আবার ভাঙতে হবে। ভাঙলে কি হবে? দুটোই আসবে, একটা মূল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। তাহলে একে জিজ্ঞাসা নিয়ে হবে ডু আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজ করি? কিন্তু যখনই ইন্টারোগেশনে করতে হবে, এইটা ইন্টারোগেশন যদি করতে হয় তাহলে এখানে ডু আই নট ডু দ্য ওয়ার্ক এইরকম হবে। অর্থাৎ যেহেতু প্রশ্নগুলো আমি নেগেটিভ সেন্টেন্সে করলে পজিটিভ উত্তর হয়, পজিটিভ সেন্টেন্সে করলে নেগেটিভ হয়, তাই এক্ষেত্রে এইভাবে করতে হবে। অর্থাৎ ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ যদি ইন্টারোগেশন করতে হয় তাহলে সেক্ষেত্রে এই মূল ভাবটাকে ভেঙে নিতে হবে। তাছাড়া অন্যান্য বাক্যের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে। অক্সিলারি ভার্ব যেমন আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং, যেমন হি ইজ গোয়িং টু স্কুল, আমি যদি এইভাবে লিখি তাহলে হি ইজ গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, এইটা সে স্কুলে যাচ্ছে, এইটাকে যদি ইন্টারোগেশনে করতে হবে তাহলে এটা অ্যাসার্টিভ, এটা যদি অ্যাসার্টিভ বিবৃতিমূলক। ইন্টারোগেশনে করলে তাহলে ইজ
হি, এখানে একটা নট আসবে, নট গোয়িং টু স্কুল, তার মানে সে কি স্কুলে যাচ্ছে না? হ্যাঁ, তখন অ্যাসার্টিভ হবে হ্যাঁ সে স্কুলে যাচ্ছে। বা আমি যদি হি ইজ নট গোয়িং টু স্কুল থাকে এখানে, তাহলে এখানে আমাদের করতে হবে ইজ হি গোয়িং টু স্কুল, কারণ আমাদের জানতে হবে পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে প্রশ্নবোধক, আর নেগেটিভ থাকলে এইটা পজিটিভ করতে হবে, ট্যাগ কোশ্চেনের মতো। এটা আমাদেরকে জেনে নিতে হবে। এছাড়া আর একটা ব্যাপার জানতে হবে যে যদি তোমরা এই ইনডিফিনিট টেন্সের ওপর কীভাবে জিজ্ঞাসা করতে হয়, তাহলে আমার পূর্ববর্তী ভিডিও টেন্সের পার্ট 1 দেওয়া আছে, সেগুলো দেখে নিতে পারো। ওকে, 3 নম্বর তাহলে কি অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? এটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য, হ্যাঁ বাচক বাক্য, বা এটাকে বাংলায় অস্তর্থক বাক্য বলে। যেমন আমরা যদি কোনো কিছু স্বীকার করি, যেমন হি ইজ এ গুড বয়, এটা আমরা স্বীকার করলাম, অ্যাফার্মেটিভ, ঠিক আছে। তাহলে এই যে যেমন শি সিংস এ সং, সে একটি গান গায়, অর্থাৎ যা দ্বারা না বাচক বাক্য বলা হয় না, অর্থাৎ না বোঝাবে না, সেখানে হ্যাঁ বোঝাবে। হি ইজ এ গুড বয়, তার এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাই এটা হ্যাঁ বাচক বাক্য। শি সিংস এ সং, এইরকম যত ধরনের বাক্য আছে যেখানে হ্যাঁ বোঝাবে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 4 নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স মানে না বাচক বাক্য, সেন্টেন্স না বাচক বাক্য, এটাকে বাংলায় নঙর্থক বাক্য বলা হয়। না বাচক বাক্যে মানে কোনো কিছু, যে বাক্য দ্বারা কোনো কিছু অস্বীকার করা হবে, না বোঝাবে, সে যেমন দেয়ার ইজ, আমি যদি বলি দেয়ার ইজ নো স্মোক উইথাউট ফায়ার, ফায়ার, ঠিক আছে, অর্থাৎ আগুন ছাড়া ধোঁয়া হয় না, তাহলে না, এই নেগেটিভ আছে। যেমন হি ইজ নট এ ব্যাড বয়, এখানে নট আছে, তাহলে নেগেটিভ বাক্য। এখানে আরেকটা জিনিস বুঝিয়ে দিই, নট ছাড়া নেগেটিভ বোঝানো যায় কিছু কিছু বাক্য দিয়ে, যে কিছু কিছু ওয়ার্ড দিয়ে। যেমন আমি যদি বলি আই হার্ডলি গো দেয়ার, বা হি স্কেয়ারসলি কামস হেয়ার, অর্থাৎ আমি সেখানে কদাচিৎ যাই, সে এখানে কদাচিৎ বা মাঝে মাঝে আসে, এই ধরনের, সে আসেই, প্রায় আসেই না, আমি সেখানে যাই না, এই ধরনের বাক্যগুলো এখানে বলা হয় নট ছাড়া নেগেটিভ সেন্টেন্স। এইগুলোকে বলা হয় নট ছাড়া নেগেটিভ সেন্টেন্স। তার মানে আমাদের যদি পজিটিভ করতে হয়, তাহলে এই নেগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা হার্ডলি, স্কেয়ারসলি এইগুলো দিয়ে করতে পারি। ওকে, তাহলে এই নেগেটিভ বাক্য এগুলো। কি আমরা আসবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হয়ে গেছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে বিস্ময়বোধক বাক্য। এর মানের মধ্যেই আমরা বুঝতে পারছি কাকে বলে। বিস্ময় মানে যে বাক্য দ্বারা আমরা বিস্ময় প্রকাশ করে, অনেক সময় কথা বলার সময় বিস্ময় প্রকাশ করে, যেমন হুররে উই হ্যাভ উইন দ্য ম্যাচ, বা অ্যালাস দ্য ম্যান ইজ ডেড, বা আমরা যদি বলি হোয়াট এ বিউটিফুল সিনারি, বা এখানে দ্য ম্যান ইজ ডেড, হোয়াট এ বিউটিফুল সিনারি, হোয়াট এ বিউটিফুল সিনারি, অর্থাৎ এ দ্বারা বিস্ময় প্রকাশ করা হচ্ছে। তাহলে এই ধরনের বাক্যগুলিকে বলা হয় বিস্ময়বোধক বাক্য, এবং মনে রাখবে সবসময় এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে এগুলো প্রকাশ করতে হবে। ওকে, তো নর্মাল সেন্টেন্সকে যদি বিস্ময়বোধক বাক্যে প্রকাশ করতে হয়, তাহলে এই বিস্ময়বোধক চিহ্ন দিতে হবে এবং সেই মতো ব্যবহার করতে হবে। পজিটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স কাকে বলে না, অ্যাডজেক্টিভের 3খানা ফর্ম আছে। অ্যাডজেক্টিভ ফর্মগুলো কি না, পজিটিভ,
কম্পারেটিভ আর সুপারলেটিভ। সংক্ষেপে লিখে দিচ্ছি, সুপারলেটিভ, কম্পারেটিভ। তাহলে এই তিনটে ফর্ম কোনো অ্যাডজেক্টিভের গুণ দোষ প্রকাশ করা হলে আমরা জানি অ্যাডজেক্টিভ বোঝায়। আমি যদি বলি টল, কম্পারেটিভে হবে টলার, এখানে হবে টলেস্ট, এই হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে, এই তিনটে ফর্মের এই পজিটিভ বাক্য দিয়ে যে বাক্য হবে সেটাকে বলা হয় পজিটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এই পজিটিভ সেন্টেন্সটা অর্থাৎ আমি যদি এই টল দিই, যেমন আমি যদি বলি হি ইজ এ টল ম্যান, সে খুব লম্বা মানুষ, অর্থাৎ তুলনা করা হচ্ছে না বা সবার সাথে বলা হচ্ছে না যে সবার চেয়ে লম্বা বা অন্যের থেকে লম্বাই বা বলা হচ্ছে, নর্মালি বলা হচ্ছে সে যে লম্বা। বা আমি যদি বলি মাই ব্রাদার ইজ এ গুড বয়, তাহলে এই গুড, টল এগুলো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তাই এগুলোকে বলা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। ওকে, তো এই পজিটিভ বাক্য দিয়ে, পজিটিভ ওয়ার্ড দিয়ে, পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে যে বাক্য করা হয় সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। এইটা 7 নম্বর হবে, এটা হচ্ছে কম্পারেটিভ সেন্টেন্স। আমি আগে অ্যাডজেক্টিভের ফর্মগুলো অর্থাৎ তুলনামূলক, অর্থাৎ কারোর সঙ্গে তুলনা করা হবে। ঠিক আছে, তুলনামূলক যে বাক্যে তুলনা করা হয়, অ্যাডজেক্টিভের গুণগুলোকে তুলনা করা হয়, যেমন আমি আগের বাক্যে দেখিয়েছিলাম কি হি ইজ এ টল ম্যান, তাহলে আমি যদি বলি রমেন ইজ টলার দেন তুহিন, তাহলে তুহিনের তুলনায় রমেন যেই টলার, তুহিনের তুলনায় যে রমেন লম্বা, আরও লম্বা, সেটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, যেমন দিস বিল্ডিং, এই অ্যাডজেক্টিভের যে কম্পারিজন ফর্ম তোমরা মুখস্থ করে নেবে, ইজ হায়ার দেন দ্যাট ওয়ান, সেটার তুলনায় এই বিল্ডিংটা হায়ার, উচ্চতম। তাহলে এই যে কম্পারেটিভ ফর্ম, এই যে অ্যাডজেক্টিভের দুটো কম্পারেটিভ ফর্ম করা হয়েছে, তাহলে এই দিয়ে বাক্য করা হয়েছে। এই ধরনের কম্পারেটিভ ওয়ার্ড দিয়ে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ওয়ার্ড দিয়ে যে বাক্য করা হবে সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় কম্পারেটিভ সেন্টেন্স। 8 নম্বর আসবে সুপারলেটিভ ফর্ম অফ সেন্টেন্স বা সুপারলেটিভ সেন্টেন্স আমরা যদি বলি, তাহলে সুপারলেটিভ সেন্টেন্স কাকে বলে? তাহলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা যেখানে থাকবে, যে বাক্যে ইউজ হবে, সেটা সুপারলেটিভ সেন্টেন্স। আর অ্যাডজেক্টিভের 3খানা ফর্মগুলো তোমরা মুখস্থ করে নেবে। যেমন সুপারলেটিভকে আমরা যে বলি রমেশ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে রমেশ হচ্ছে ক্লাসের মধ্যে বেস্ট বয়। আচ্ছা, ক্লাসে অনেক বয় আছে, তাদের মধ্যে বেস্ট বয় সুপারলেটিভ ফর্ম ইউজ করা হয়েছে রমেশকে, রমেশ ইজ দ্য বেস্ট বয়, এই বেস্টটা। বা আমি যদি বলি হি ইজ দ্য টলেস্ট ম্যান ইন দ্য টাউন, এটা যদি বলি, তাহলে এই টলেস্ট ম্যান এবারে সবার মধ্যে, আগের বারে কম্পারেটিভ দুজনের মধ্যে, এবারে সবার মধ্যে। তাহলে টলার, টলেস্ট কীভাবে ইউজ হয় আমি দেখিয়ে দিলাম। আর এই যেখানে সুপারলেটিভ ফর্মটা ইউজ হবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা, সেটা হচ্ছে সুপারলেটিভ সেন্টেন্স। ওকে, 10 নম্বর সিম্পল সেন্টেন্স। বাক্যগুলো আমরা সব বুঝে নেব আগে, কেন এগুলোকে আমি রূপান্তর করতে হবে, এটাকে সরল বাক্য। তা সরল বাক্য কাকে বলে? না, যে বাক্যে ফাইনাইট, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব, একটি মাত্র ফাইনাইট ভার্ব যুক্ত বাক্য। সেটা জিরান্ড থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? আমি আগের ভিডিওগুলো আলোচনা করে দিয়েছি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, আমাদের ভার্বের যে ভিডিও আছে সেগুলো দেখে নেবে, তাহলে টোটাল ভার্বটা সেখানে আলোচনা করে দিয়েছি, বুঝতে পারে। ফাইনাইট ভার্ব মানে যে বাক্য সম্পূর্ণ করে, বাক্যর অর্থ সম্পূর্ণ করে যে বাক্য।
বা যে বাক্য বিভিন্ন টেন্সে চেঞ্জ হয়ে যায় যে ভার্বটা, হ্যাঁ, ফাইনাইট ভার্ব, সেটাকে বলা ফাইনাইট ভার্ব। যেমন আমরা কই ডু, ডিড, উইল ডু, অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে, ফাইনাইট ভার্ব। ওকে, তাই ফাইনাইট ভার্বযুক্ত বাক্য, যেমন আমি যদি বলি হি ইজ এ গুড বয়, বা আই ডিড ইট ইন দ্য ইভিনিং, এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এখানে কোনো ক্লজ নেই বা অ্যান্ড অর বাট দিয়ে যুক্ত নেই। তাহলে সিম্পল সেন্সটা একটা ফাইনাইট ভার্ব, এখানে ইজ, এখানে ডিড মূল ভার্ব, ওকে, মূল ভার্ব হিসেবে ইউজ হয়েছে। বা আই এট ফ্রুট, তাহলে এই যে বাক্যগুলো, হ্যাঁ, এই বাক্যগুলোকে বলা হচ্ছে, এই ফাইনাইট ভার্বযুক্ত বাক্যগুলোকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, 10 নম্বর, আগেরটা 9 নম্বর হবে, তাহলে 10 নম্বরে কি আসছে? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তাহলে এইরকম বাক্য কি? যেমন আই নো এ ম্যান হু ইজ এ পোয়েট, তাহলে এই হু ইজ এ পোয়েট একটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা ছাড়াও এটা বাক্য, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তবে প্রিন্সিপাল ক্লজ হবে, অর্থাৎ এর অর্থটা এর ওপরে নির্ভরশীল, কিন্তু এর অর্থটা আই নো এ ম্যান এইটা ওই বাক্যের ওপর নির্ভরশীল নয়। তাই ক্লজের আলোচনা, হ্যাঁ, আমরা ক্লজের আলোচনা অন্য ভিডিও করব, সেখানে আমরা বুঝতে পারবো। তো এই প্রিন্সিপাল ক্লজ একটা থাকবে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং WH, হোয়াট, হ্যাঁ, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়েন বা হুম, এইরকম, বা দ্যাট, WH যুক্ত ওয়ার্ড, WH, অল WH এবং দ্যাট, এইরকম ধরো, বা অ্যাজ দিয়ে এই সমস্ত যে ক্লজগুলো, বা ইফ, হোয়েন, এইগুলো দিয়ে থাকে যদি, তাহলে সেই ধরনের বাক্যগুলোকে, এই ক্লজযুক্ত যে বাক্যগুলো, যে ক্লজগুলো শুরু হবে WH দিয়ে, দ্যাট দিয়ে, অ্যাজ দিয়ে, ইজ এবং অন্যান্যগুলো দিয়ে, যে ক্লজগুলো যুক্ত প্রিন্সিপাল ক্লজের সঙ্গে, এই ধরনের ক্লজযুক্ত যে বাক্য, সেগুলোকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। 11 নম্বর, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য। যৌগিক বাক্য কাকে বলে? না, দুটি বাক্যের যোগফল, দুটি বাক্যের সংযোগে একটি বাক্য। এই সংযোগগুলো কি? অ্যান্ড, অর, বাট, এগুলো দিয়ে সংযোগ হবে। যেমন, হ্যাঁ, রমেন কেম হেয়ার অ্যান্ড রমেশ ওয়েন্ট আউট। ঠিক আছে, রমেন এখানে এসেছিল এবং রমেশ বেরিয়ে গেছিল। ঠিক আছে, এই যে অ্যান্ড দিয়ে দুটো বাক্য যোগ হলো। বা হি উইল বা শি উইল ক্রাই অর শি উইল ডাই, সে হয় কাঁদবে না হয় মারা যাবে, এই যে অর দিয়ে যুক্ত আছে, হ্যাঁ, বা বাট দিয়ে যুক্ত থাকবে, এরকম বাক্যগুলোকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। 12 নম্বরে আসে কি? ভয়েস চেঞ্জ। মানে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন কি? দুটো আছে, যে অ্যাক্টিভ ভয়েস, আমরা জানি অ্যাক্টিভ ভয়েস বা কর্মবাচ্য, অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস কর্মবাচ্য।
তাহলে কর্তৃবাচ্য কর্ম হচ্ছে সেখানে, এখানে কর্তা প্রধান হবে, কর্তা প্রধান বাক্য, আর এখানে কর্মপ্রধান। কীরকম? যেমন আই ডু দ্য ওয়ার্ক, এইটা হবে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। অর্থাৎ এখানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, তাহলে এই ডুটা কি হয়ে গেল? ইজ ডান হয়ে গেল। ওকে, তো এইভাবে, আর এখানে যেমন ওয়ার্কটা এখানে ছিল, ওয়ার্কটা চলে এলো। ওকে, তাহলে আর এখানে আইটা এখানে বাইমি হয়ে গেল। ওকে, তো এইভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, এবং এইভাবে বিভিন্ন ভয়েস চেঞ্জ আমি পরবর্তীকালে দেখিয়ে যাব। নাম্বার 13 আসবো ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ, এ হচ্ছে উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন কি? এক হচ্ছে দু ধরনের উক্তি আছে, ডাইরেক্ট মানে যে কারো কথা যদি উক্তি তুলে ধরা হয়, অর্থাৎ উক্তি পরিবর্তন কি, কারো কথা যদি শুনে অন্য কাউকে বলা হয়। হ্যাঁ, যেমন কেউ বলল আমি সেখানে যাব, আমি এই কথাটা অন্য কাউকে বললাম, সে বলল যে সে সেখানে যাবে, অর্থাৎ এইটাকে বলা হয় উক্তি পরিবর্তন। ডাইরেক্টে বলল হি সেড আই শ্যাল গো দেয়ার। তাহলে এখানে আমি ইনডাইরেক্টে উক্তি পরিবর্তন কি হবে? তাহলে হি সেড, এখানে পাস্ট টেন্স আছে, তাই সেড দ্যাট। এখানে আইটা হে বলেছে, এই আইটাকে বোঝাবে। তারপরে হি, এখানে শ্যালের জায়গায় শুড হবে না, শুড মানে উচিত, হু উড গো দেয়ার বা অ্যাট দ্যাট প্লেস। এখানে হতে পারে, অ্যাট দ্যাট প্লেস হতে পারে, বা দেয়ারও হতে পারে। ওকে, ঠিক আছে, অর্থাৎ এইভাবে উক্তি পরিবর্তন করা হয়। নাম্বার 14 কি? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ একটা ওয়ার্ডের মনে রাখতে হবে 4খানা ফর্ম আছে: ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে সাধারণত 4খানা ফর্ম থাকে, প্রত্যেকের আবার সেই সব ফর্মগুলো থাকে না। তো মোটামুটি 4খানা ফর্মে, যেমন আমরা যদি বলি কালেক্ট, COLLECT, কালেক্ট মানে সংগ্রহ করা। নাউনে হবে কালেকশান, সংগ্রহ, নাম বোঝাবে। অ্যাডজেক্টিভ হবে কালেকটিভ, আর অ্যাডভার্বে হবে কালেকটিভলি। তাহলে এই ফর্মগুলো, এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই বাক্য দিয়ে হয়তো একটা বাক্য, এই ওয়ার্ড দিয়ে একটা বাক্য দেওয়া রইল, তখন এইভাবে ইউজ করতে হবে, এইটা অ্যাডজেক্টিভটা ইউজ করতে হবে, বা ভার্বটা দেওয়া থাকলো নাউনে ইউজ করতে হবে। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। সেখানে একটা সেন্টেন্স দিয়ে দেবে, তার একটা কোনো ওয়ার্ডের ফর্ম দিয়ে দেবে, হয় নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। সেটাকে বলা হবে যে তুমি নাউন ইউজ করো, কি অ্যাডভার্ব ইউজ করো, বা ভার্ব ইউজ করো, এইভাবে বলতে হবে। যেমন আই কালেক্ট দ্য সাবস্ক্রিপশান, আমি চাঁদা সংগ্রহ করি। হ্যাঁ, তো এই বাক্যটাকে কালেকশান, এইভাবে কালেকশান দিয়ে ইউজ করতে হবে। ঠিক আছে, এই কালেকশান দিয়ে ইউজ করলে কি হবে সেটা আমি ট্রান্সফরমেশনের সময় পরবর্তী ক্ষেত্রে বুঝিয়ে দেবো। এই মনে রাখতে হবে যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মানে একটা পার্টস অফ স্পিচ দেওয়া থাকবে, সেটাকে অন্যতে রূপান্তর করতে হবে। 15 সেম ওয়ার্ড used as different, used in different parts of speech। অর্থাৎ একই বাক্যকে বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করা। কীরকম না, একটা ওয়ার্ডই থাকবে, সেটাই নাউন, সেটাই ভার্ব, সেটাই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, যে ফর্মে হবে সেভাবে ইউজ করা হচ্ছে একই শব্দকে বিভিন্ন পার্টস অফ স্পিচে। যেমন কেয়ার,
কেয়ারটা আমি যদি নাউনে ইউজ করি তাহলে হি ওয়াজ ব্রট আপ উইথ এ গ্রেট কেয়ার, মানে সে খুব যত্নের সঙ্গে লালিত পালিত হয়েছিল, এটা নাউন উইথ গ্রেট কেয়ার। ওকে, আবার আমি যদি বলি আই ডোন্ট কেয়ার ইউ, আমি তোমায় কেয়ার করি না, এই কেয়ার এইটা ভার্ব, তাহলে একই শব্দ এক জায়গায় নাউন এক জায়গায় ভার্ব, এইভাবে একই শব্দকে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। ওকে, 15টা ধরনের বাক্য আলোচনা করলাম কাকে বলে, এবং এইগুলো এবারে আমরা দেখব ওয়ান বাই ওয়ান কীভাবে একটা থেকে অন্যটা ইন্টারচেঞ্জ করা যায়। তাহলে আমরা সেই উদাহরণ দিয়ে বুঝে নেব। 1 নম্বর, অ্যাসার্টিভ, বিবৃতিমূলক বাক্য থেকে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, বিস্ময়বোধক। ঠিক আছে, তো আমরা উদাহরণ দিয়ে দেখে নিই অ্যাসার্টিভ বাক্য কি। আমি যদি বলি দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, ঠিক আছে, তাহলে এক্সক্লেমেটরি কি হবে? হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, অত ফুলটা কি সুন্দর। ওকে, তো এইভাবে অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি, এবারে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, তাহলে কি লিখবে? অ্যালাস হি ইজ আনসাকসেসফুল, তাহলে এটা অ্যাসার্টিভে কি হবে না, ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট হি ইজ আনসাকসেসফুল, অর্থাৎ এটা খুবই বলছে হাই, সে হচ্ছে সফল হয়নি, অসফল বা ব্যর্থ, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট হি ইজ আনসাকসেসফুল, অর্থাৎ এক্সক্লেমেশন এখানে বিস্ময়বোধ প্রকাশ করা হয়েছে, বিস্ময়বোধক বাক্য দিয়ে বিস্ময় প্রকাশ করা হয়েছে, আর এখানে বিবৃতিমূলক বাক্য দিয়ে সেই বিস্ময়বোধটাকে তুলে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। ওকে, তো এইভাবে ইন্টারচেঞ্জ করা হলো। আমরা 2 নম্বর অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে কী করতে হবে? আমি যদি উদাহরণ দিয়ে দেখাই, অ্যাফার্মেটিভ কি হচ্ছে, যা হি কান্ট বাট ডু ইট, তাহলে এটা হি কান্ট বাট ডু ইট, এটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে এইটা অ্যাফার্মেটিভে কি হবে? হি মাস্ট ডু ইট, তাহলে আমার মনে রাখবো কান্ট বাটকে যদি তুলতে হয় তাহলে মাস্ট আসবে, এইভাবে। ঠিক আছে, এইভাবে, অর্থাৎ কান্ট বাট থাকলে এটা নেগেটিভ, মিনিংটা একই, সে এটা না করে পারবে না, এটা নেগেটিভ বাক্য, আর এটা সে অবশ্যই করবে, এটা পজিটিভ অ্যাফার্মেটিভ বাক্য হলো, নাবাচক, এবং এটা হ্যাঁবাচক বাক্য হলো। ওকে, এরপরে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভে কি, যে অ্যাজ সুন অ্যাজ আই কেম হেয়ার হি ওয়েন্ট আউট, আমি যখনই এখানে এলাম সে বেরিয়ে চলে গেল, তাহলে এইটা নেগেটিভে কি হবে? নেগেটিভ হবে নো সুনার ডিড আই কাম হেয়ার দেন হি ওয়েন্ট আউট। এখানে তোমাদের খেয়াল করতে হবে, এই নো সুনার ডিড থাকলে এখানে কিন্তু দেন আসবে, এটা খেয়াল করতে হবে। এইটা
পজিটিভ বা অ্যাফার্মেটিভ হ্যাঁবাচক, সেখান থেকে নেগেটিভ করা হয়। পজিটিভ মানে এই হ্যাঁবাচক থেকে নাবাচক বাক্যে রূপান্তরে, এটা হলো উদাহরণ। এটাও নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের উদাহরণ। পরে 3 নম্বর আসবে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ তাহলে অর্থাৎ জিজ্ঞাসামূলক বাক্য। তাহলে আমরা বলেছি জিজ্ঞাসামূলক ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যেরকম নিয়ম, ট্যাগ কোশ্চেনের ভিডিও আমার দেওয়া আছে, কেউ যদি দেখতে চাও দেখে নিতে পারো পূর্বের ভিডিওগুলো। তো ট্যাগ কোশ্চেনে যেমন পজিটিভ থাকলে নেগেটিভ দিয়ে ট্যাগ করতে হয়, নেগেটিভ থাকলে পজিটিভ দিয়ে ট্যাগ করতে হয়, তেমনি এখানে যেমন এখানে যদি আমরা থাকি অ্যাসার্টিভে থাকে হি ইজ, আমি সরল সরল উদাহরণ দিয়ে বুঝে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। এরপরে আমি প্রচুর এক্সাম্পল দিয়ে আমি পরপর ভিডিওগুলো দিয়ে যাব যাতে তোমরা এক্সাম্পলগুলো ফলো করে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো। ওকে, আর প্র্যাকটিসই তোমাদেরকে দক্ষ করে তুলবে। হি ইজ এ গুড বয়। তাহলে ইন্টারোগেটিভে কি হবে না, ইন্টারোগেটিভ আমরা কি বলেছি, ইজ হি নট এ গুড বয়। তাহলে ইন্টারোগেটিভ এখানে নেগেটিভ আসবে, যেহেতু এটা অ্যাসার্টিভ বিবৃতি করা আছে, অ্যাসার্টিভের পজিটিভ ফর্ম করা আছে, হ্যাঁ বাচক বাক্য আছে, অ্যাসার্টিভের মধ্যে অ্যাফার্ম করা আছে, অ্যাফার্মেটিভ ডোম নেগেটিভ নয়। বা এটাকে যদি আমরা বলি রাম ইজ নট গোয়িং দেয়ার, তাহলে এটা যদি এটা অ্যাসার্টিভকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ইজ রাম গোয়িং দেয়ার। তাহলে এখানে করতে হবে, যেহেতু এখানে নেগেটিভ আছে নট আছে, তাই এখানে তোমাদের ইন্টারচেঞ্জ করার সময় তোমরা খেয়াল করবে যদি পজিটিভ থেকে বা এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ থাকে বা ইন্টারোগেটিভ থেকে পজিটিভ থাকে অ্যাসার্টিভ থাকে, তাহলে এইভাবে তোমরা করবে। এখানে যেমন ইজ এ গুড বয়, হি ইজ নট এ, নটটা এসেছে। ওকে, আচ্ছা, আর এক ধরনের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে যেগুলো মূল ভাব দিয়ে, সেগুলো কিন্তু ভাঙতে হবে। কীরকম করে ভাঙবে সেগুলো আগেও বলে দিয়েছি। মূল ভাব থাকবে, যেমন হি গিভস মি এ ডল, সে আমাকে পুতুল একটা দেয়, তাহলে এই গিভসটাকে ভাঙতে হবে। বা এখানে যদি আমি গেভ করি, হি গেভ মি এ ডল, এই গেভটাকে, তার নর্মালি ইন্টারোগেটিভ এটা অ্যাসার্টিভ। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কী করবে না, এই গেভটাকে আনতে হবে মূল ভাব। এটা হচ্ছে মূল ভাব, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। গেভটাকে ভাঙলে এইটা ডিড আনতে হবে যেহেতু ইনডিফিনিট টেন্সে, আর এর মূল ফর্মটা হবে গিভ, ডিড গিভ। তাহলে এটা কি করে করব, তাহলে এখানে কি হবে ইন্টারোগেটিভে, এটা ইন্টারোগেটিভে কি হবে, ডিড হি নট, হি গেভ মি এ ডল, তাহলে নট গিভ মি এ ডল। তাহলে কি করে আমি ভার্বগুলো ভেঙে প্রশ্ন করব ইন্টারোগেটিভ সেটা দেখলাম। এরকম একটা ভার্ব দিয়ে দেখিলাম, প্রত্যেকটা ভার্বে যদি ডাজ থাকে এখানে বা প্লেজ থাকে, এখানে ধরো প্লেজ থাকলো, তাহলে সেখানে করতে হবে যেহেতু এস আছে এখানে ডাজ, আর মূল ভার্বটা মূল ফর্মটা V1 ফর্মটা বসবে। এই দিয়ে অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম আমরা, আর এটা মূল ভার্ব পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই অক্সিলারি ভার্ব মূল ভার্ব আমাদের ইন্টারোগেশনের ক্ষেত্রে কারে লাগে, তো সেক্ষেত্রে আমরা সেইভাবে ইন্টারোগেশনগুলো করব। আর মনে রাখতে হবে হি গেভ মি এ ডল, গেভটাকে ভাঙলে হবে ডিড হি নট গিভ মি এ ডল, এখানে নটটা আসবে, এটা খেয়াল করতে হবে। ওকে, এইভাবে আমরা বোঝালাম যে কীভাবে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়। এরপরে আসবে 4 নম্বর ইন্টারচেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। তাহলে ডিগ্রি আমি অ্যাডজেক্টিভের ডিগ্রি বলে দিয়েছিলাম, যেমন টল, টলার, টলেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট, এইগুলো অ্যাডজেক্টিভের ডিগ্রি আছে। এগুলো তোমরা বিভিন্ন থেকে বই থেকে পড়ে নিতে পারো। ওকে, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই 3টে
পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ফর্ম করা হয়। যে পজিটিভ আমি যদি করি, যেমন হি ইজ নো ওয়ান ইন দ্য সিটি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ রমেন বাবু। তাহলে নো ওয়ান ইন দ্য সিটি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ রমেন বাবু, অর্থাৎ রমেন বাবুর মতো কোনো ব্যক্তি এই শহরে এত বয়স্ক বা বৃদ্ধ নয়। তাহলে এই ওল্ড পজিটিভ ফর্ম ইউজ করা হয়েছে, এটা পজিটিভ বাক্য, ঠিক আছে। এইটারই যদি কম্পারেটিভ করি তাহলে কি হবে, তাহলে রমেন বাবু is older than any other man in the city। তাহলে এই ওল্ডার ফর্মটা ইউজ হলো এখানে, ওল্ড এটা কম্পারেটিভ ফর্ম, ওকে, এটা মনে রাখতে হবে। ওল্ডার রমেনবাবু শহরের যে কোনো ব্যক্তির থেকে বয়স্ক। এবার সুপারলেটিভ ফর্ম কি, সুপারলেটিভ ফর্ম না, এটা কি হবে না, রমেন বাবু ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য সিটি। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি যে এই ওল্ডেস্ট সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দি ব্যবহার করতে হবে, এইটা মনে রাখবে, ওকে। এই হলো, আচ্ছা, এইভাবে আমরা পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ব্যবহার করতে পারলাম। এছাড়াও এই নর্মাল ফর্ম ছাড়াও তোমরা তুলে নাও। আচ্ছা, এই নর্মাল ফর্মগুলো ছাড়াও আরেকটা ফর্ম, যেগুলো যে সমস্ত অ্যাডজেক্টিভের এই নর্মাল ফর্ম হয় না তাদেরকে মাচ, মোর, মোস্ট, এই তিনটের মো এবং মোস্ট দিয়ে ব্যবহার করে কম্পারেটিভ ফর্ম করা হয়। যেমন দ্য রোজ ইজ, বা রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার, এইটা পজিটিভ। হ্যাঁ, আমি এরপরে লিখতে পারি রোজ ইজ দ্য মোর বিউটিফুল, রোজ ইজ মোর বিউটিফুল দেন এনি আদার ফ্লাওয়ার। এটা হলো এই মোর দিয়ে কম্পারেটিভ ফর্ম করা হলো। এটা যে পজিটিভ, এটা কম্পারেটিভ, এটা সুপারলেটিভে কি হবে না, রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল অফ ফ্লাওয়ার্স, ঠিক আছে। অর্থাৎ এই মোস্ট বিউটিফুল হলো। এইভাবে মাচ, মোর, মোস্ট দিয়েও পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ করা যায়। 5 নম্বর কি না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমি একটা বাক্যে দেখিয়ে দেবো কিভাবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বাক্য দিয়ে কম্পাউন্ড বাক্যগুলো রূপান্তরিত হয়। তাহলে হি অ্যাডমিটেড, এটা যদি সিম্পল করি, হি অ্যাডমিটেড হিজ মিস্টেক। তাহলে সে যে ভুল করেছিল সে সেটা বলে দিল যে সে তার ভুলটা সে করেছে। তাহলে এটা কমপ্লেক্স কি হবে, কমপ্লেক্স কি হবে, হি অ্যাডমিটেড that he had made a mistake। তাহলে he admitted his mistake, তাহলে he admitted that he had made a mistake। এটা কম্পাউন্ডে করলে কি হবে, কম্পাউন্ডে করলে হবে he had
made a mistake and he admitted it। ঠিক আছে, তাহলে এইভাবে একটা বাক্য তিনটে দেখে দিলাম। এছাড়াও আর একটা বাক্য আছে যেটা তোমাদের জেনে রাখা দরকার, ঠিক আছে? হ্যাঁ, যেমন এই যে সিম্পল বাক্য টু দিয়ে করা হয় সিম্পল, তাহলে দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু। এই যে ডবল টু, এই টু অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল করার এইটা নিয়মটা তোমাদের মনে রাখতে হবে, এই ধরনের পরীক্ষায় আসতে পারে। তা নিউজ ইজ সো গুড দ্যাট ইট কান্ট বি ট্রু, অর্থাৎ এই টু ডবল টু থাকলে শো এবং দ্যাট আছে, খবরটা এত ভালো যে এটা সত্যি হতে পারে না। এইটা সিম্পল ফর্ম। এটা এইভাবে দেখালাম যে কিভাবে সিম্পল কমপ্লেক্স করা যায় এবং একটা বাক্যকে কিভাবে ট্রান্সফার করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করা যায়। ওকে, 6 নম্বর ভয়েস চেঞ্জ। তোমাদের ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ ভয়েস থাকবে, প্যাসিভ ভয়েস করতে হবে, বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে পারে। এভাবে আমি দেখিয়ে দিচ্ছি উদাহরণ দিয়ে। তো আমি পরবর্তী ক্ষেত্রে বহু উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দেবো, ভিডিওগুলো করব, যাতে এখানে সময়ের অভাবে কম উদাহরণ দিচ্ছি। বিভিন্ন ধরনের উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে কিভাবে করতে হয়। তো যারা নতুন তারা পরবর্তী ক্ষেত্রে ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন ভিডিওগুলো পাবে। এর ওপরে দেবো, বিভিন্ন পরীক্ষায় যা আসে সেগুলোর ওপরে দেবো, তাহলে তোমরা পরবর্তীকালে প্র্যাকটিস করতে পারবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পেয়ে নিজেদের তৈরি করতে পারবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল বাটন ক্লিক করবে, বেল বাটন ক্লিক করবে এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবে। ওকে, তো ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ ভয়েসে কি যদি থাকে, অ্যাক্টিভে থাকলে অ্যাক্টিভে কি আছে, যেমন রমেন্ট কিল্ড এ স্নেক, রমেন একটি সাপকে মেরেছিল। তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে, প্যাসিভ ভয়েসে এ স্নেক, আমরা কি জানি, এ স্নেক ওয়াজ কিল্ড বাই রমেন। তাহলে এখানে কিলটা, এখানে ওয়াজ কিল্ড হয়ে গেল। তেমনি হ্যাড কিল্ড থাকলে হ্যাড বিন কিল্ড হয়ে যাবে। হ্যাঁ, উইল কিল থাকলে উইল বি কিল্ড হয়ে যাবে। এই রকম একের পর এক হয়ে যায়। যেমন এবারে লেট দিয়ে যদি এর একটা উদাহরণ দিয়ে দিই, যেমন সলভ দ্য সাম, অঙ্কটা সমাধান করো। তাহলে এটা প্যাসিভে কি হবে, প্যাসিভে লেট দ্য সাম বি সলভড। মনে রাখতে হবে সবসময় যে সব সময় পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাসিভ ভয়েসে ইউজ হবে। এখানেও পাস্ট পার্টিসিপল পিপিটি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে সব সময়। এবং ভয়েসের টোটাল নিয়মটা জানতে গেলে আমার আলাদা এর উপর ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নেব, তাহলে টোটাল ভয়েসটা কীভাবে চেঞ্জ করা যায় সেটা শেখা যাবে। ওকে, তো আমি দেখালাম কীভাবে ভয়েসটা চেঞ্জ করতে হয়। এরপরে 7 নম্বর ন্যারেশন চেঞ্জ। উক্তি পরিবর্তন। ডাইরেক্টে যেমন হি সেড আই হ্যাভ ডান ইট। তাহলে এইটা ইনডাইরেক্টে কি হবে, হি সেড দ্যাট হি হ্যাড ডান ইট, বা এখানে দ্যাট বলা যায়। ওকে, তাহলে এইটা যদি এটাকে দ্যাটও বলা যায়, যদি কারো বিবৃতিকে অন্য জায়গায় বলা যায় এভাবে। তো হি সেড এখানে দেখতে হবে পাস্ট টেন্স আছে, তাহলে এখানেও এই পাস্ট অনুযায়ী এই পরেরটা আই হ্যাভ, অতীতে সে বলেছিল, তাহলে এখানটা হি হ্যাড হয়ে যাবে। আইটা এখানে যেহেতু কে বলেছিল হি, সেই অনুযায়ী এখানে হি হবে, এখানে হ্যাড হবে। ওকে, বা আরও একটা উদাহরণ নেওয়া যাক। ডাইরেক্টে বলছে, হ্যাঁ, শি সেড হ্যাঁ আই উইল ডু ইট। তাই এখানে হবে শি সেড দ্যাট, এটা ইনডাইরেক্টে।
that she would do that. ঠিক আছে, তো এইভাবে ন্যারেশনে উক্তি পরিবর্তন করা যায়। 8 নম্বর কি হবে না, ডিফারেন্ট ইউজ অফ ওয়ার্ডস in different parts of speech. Different parts of speech. তা আমি বলেছিলাম যে একটা ওয়ার্ডের 4টে পার্টস অফ স্পিচ থাকে, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো এই আমরা যদি একটা ওয়ার্ডকে একইভাবে বিভিন্নভাবে অর্থাৎ বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করি, যেমন ডিফার, এইটা যদি ভার্বে ইউজ করি তাহলে কিন্তু এইটা যদি করি, এটা ভার্বে ডিফার, দে ডিফার ফ্রম ইচ আদার। তাহলে এটা যদি নাউনে করি তাহলে ডিফারেন্স হবে, দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন দেম। একই মানে হলো কিন্তু পার্টস অফ স্পিচ আলাদা হয়ে গেল। এই ডিফারটা এটা নাউন হলো, ডিফারেন্সটা, আর এই ডিফার দে ডিফার এটা ভার্ব হলো। ওকে, বা এটাকে যদি আমরা আর একটা উদাহরণ নেই তাহলে তোমরা বুঝতে পেরেছো, এটা তুলে নাও। ঠিক আছে, এইটা যদি আর একটা উদাহরণ নেই, কি নেব, আর একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো কী করে ব্যবহার করতে হবে। যেমন অ্যান্সার, তাহলে হি, এটা যদি নাউনে হিসেব করি, নাউনে ব্যবহার করি, হি গেভ মি এ প্রম্পট অ্যান্সার। এটা অ্যান্সার, উত্তর, একটা নাম বোঝাচ্ছে, নাউন। এবার এটাকে যদি ভার্ব ইউজ করি, হি অ্যান্সার্ড মি প্রম্পটলি, এইটা ভার্ব হয়ে গেল। অর্থাৎ একটা ওয়ার্ডকে বিভিন্ন পার্টস অফ স্পিচে এইভাবে ব্যবহার করা যায়। এর উদাহরণ আমি দিয়ে পরবর্তী ভিডিওগুলোকে দেখিয়ে দেবো, প্রচুর উদাহরণ দিয়ে তোমরা ব্যবহার করতে পারবে। তাহলে 9 নম্বর কি, ইউজ অফ সেম ওয়ার্ড in different parts of speech. অর্থাৎ একই বাক্যকে, সেম বাক্যকে ডিফারেন্ট পার্টস অফ স্পিচে, সেম সেন্টেন্স, সেম ওয়ার্ডকে, একই শব্দকে ডিফারেন্ট পার্টস অফ স্পিচে ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি এখানে যদি লাস্টটাকে, ওয়ার্ডটাকে নিই, লাস্ট, শেষ, এইটাকে, তাহলে এই ওয়ার্ডটাকে আমি যদি বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার করি, হ্যাঁ, তাহলে এই কী হবে, অ্যাডজেক্টিভে যদি ইউজ করি, তাহলে লাস্ট, লাস্ট মানে শেষ, এখানে গুণ বোঝাচ্ছে, তাই তো। তাহলে এটা কি হবে না, ইট ওয়াজ হিজ লাস্ট চান্স, এটাই ছিল তার শেষ সুযোগ, তার শেষ গুণ বোঝাচ্ছে, ইট ওয়াজ হিজ লাস্ট চান্স। এটাকে যদি ভার্বে ইউজ করি, দ্য মিটিং lasted for an hour। তাহলে এই লাস্টেড এটা ভার্ব হলো, এটা অ্যাডজেক্টিভ হলো, অ্যাডজেক্টিভ, এটা ভাব কাজ করা বোঝালো। এটাকেই এবারে অন্য পার্টস অফ স্পিচে ব্যবহার করলো কি না, অ্যাডভার্বে যদি ইউজ করি তাহলে কি হবে না, দে came here at last। তাহলে তারা এখানে সব শেষে এখানে এসেছিল, ঠিক আছে, অ্যাট লাস্ট। এবারে যদি নাউনে করি কি হবে, দে ওয়ার দ্য লাস্ট টু অ্যারাইভ। এটা অ্যাডভার্ব, এটা নাউন।
শেষ, তারাই ছিল শেষ, আসার সময় এটা নাম বোঝাচ্ছে, নাম বোঝাবে, ঠিক আছে। আর এখানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের, ওকে। তাহলে এইভাবে একটা ওয়ার্ডকে বিভিন্নভাবে প্রয়োগ করা যায়। আমি এই ভিডিওটার মধ্যে দিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে সমস্ত ট্রান্সফরমেশন সেন্টেন্সগুলো একত্রিত করে ব্যবহার করা যায়। এরপর আমি পার্ট পার্ট করে বিভিন্ন উদাহরণ দিয়ে প্র্যাকটিস করিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব, যাতে তোমরা আরও দক্ষ হয়ে উঠতে পারো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, এবং তোমরা নতুন যারা তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন আরও বিভিন্ন ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবে, অল বাটনে ক্লিক করবে। তাছাড়া ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই বক্সের লিঙ্ককে ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। আমি সেখানে টাস্ক দিয়ে রেখেছি, তোমরা করবে এবং আমাকে সাবমিট করবে, আমি সেগুলো চেক করে দেবো। তো আজকে এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।